খাবার টেবিলে এসে অদ্ভুত কাণ্ড করল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গীতা কথা বলতে থাকে স্বস্তিকের সাথে। স্বস্তিক তখন বলে, আপনাকে আমি খুব ভালোবাসি। এর মধ্যে গীতা বলে, আপনি জানেন তো আপনার আর আমার বিয়ের ব্যবস্থা করা হচ্ছে এই বাড়িতে। আমি এটা কি করে মেনে নেব? স্বস্তিক বলে, আমি জানি আপনার ব্যাপারে সবটা। বিশ্বাস করুন লেডি সালমান খান, আমি আপনাকে বিপদে ফেলতে চাইনি, কিন্তু আমি না এখন নিজেই অনেক বড় বিপদে রয়েছি। কি করব আর কি না করব কিচ্ছু বুঝতে পারছি না। তখনই গীতা বলে, আপনাকে বারবার বাঁচানোর দায়িত্ব আমার না। আমি আপনাকে অনেক হেল্প করেছি, আর কোনো রকমের কোনো সাহায্য করতে পারবো না। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। তখনই স্বস্তিক বলে, প্লিজ প্লিজ আপনি আমাকে বাঁচান। আপনি যদি এখন বাড়িতে সবাইকে সবটা বলে দেন, তাহলে ওই কাব্য কাব্য আবার আমার জীবনে ফিরে আসবে, আর সেটা আমি একদমই মেনে নিতে পারবো না। প্লিজ লেডি গোয়েন্দা, আপনি আমাকে একটু সাহায্য করুন। আর তখন লেডি গোয়েন্দা বলে, বারবার করে সাহায্য করতে আমি পারবো না, অনেক হয়ে গেছে। এর মধ্যেই অন্যদিকে তখনই সবাই মিলে খেতে বসে পড়েছে। অগ্নিজিৎ মুখার্জি খেতে চায় না আর বলে, আমার ভালো লাগছে না, আমার একদম খেতে ইচ্ছে করছে না। জাগৃতি তখন বলে, না খেলে শরীর চলবে কি করে? দেখো তোমার ফেভারিট মাটন তৈরি করেছি, তুমি প্লিজ খেয়ে নাও। আর এদিকে স্বস্তিক বলে, প্লিজ আপনি দয়া করে আস্তে কথা বলুন। আপনি যদি এরকম জোরে কথা বলেন, তাহলে বাড়ির সবাই সবটা টের পেয়ে গিয়ে অন্য রকমের কাণ্ড ঘটে যাবে। গীতার হাত ধরে রিকোয়েস্ট করে স্বস্তিক। গীতা বলে, একবার না, বারবার আপনাকে বাঁচাতে গিয়ে আমি নিজে বিপদে পড়ছি, আমার একদম সেটা ভালো লাগছে না। অন্যদিকে তখনই গীতা কথা বলছিল, আর এদিকে অগ্নিজিৎ মুখার্জি খাবার টেবিলে বসে একদমই খেতে চায় না। আর তার মধ্যেই গীতা চলে এসেছে নিচে আর পুরো ব্যাপারটাকে দেখতে থাকে। তখন গিনি বলে, বাবা বাবা আপনি খেয়ে নিন, এমনটা করবেন না। অগ্নিজিৎ মুখার্জি বলে, এই চুপ করো তো, একদম চুপ করো। তুমি আর তোমার বোন, তোমাদের দুজনের কারোরই শিক্ষা নেই। তোমরা শুধু বড়লোক বাড়ির ছেলেকে ভালো করে ফাঁসাতে জানো, এটাই হচ্ছে তোমাদের আসল কাজ, তাই না? তোমাদের শিক্ষা দীক্ষা ভালো না। শোনার পরেই গীতা এসে বলে, আপনার বোধহয় এটা জানা নেই যে আমাদের শিক্ষা আপনাদের থেকে অনেক ঢের গুণ ভালো, সেটা হয়তো আপনি জানেন না। অগ্নিজিৎ মুখার্জি বলে, অনেক হয়ে গেছে, হ্যাঁ অনেক হয়ে গেছে, দয়া করে তুমি আমাকে আর এসব বলতে এসো না, আমি তোমার কথা হাড়ে হাড়ে জানি। এরপরে গিনি তখন বলে, গীতা গীতা তুই চুপ কর, খেতে বসে পড়। গীতা তখন বলে, না আমি খেতে বসবো না। এখানে যা সব রান্না হয়েছে এই সমস্ত খাবার আমরা খাই না। এই যে মাটন, মাটন 900 টাকা কিলো। আর এখানে রয়েছে ইলিশ মাছ, যেটা কিনা 1400 টাকা কিলো। এখানে রয়েছে পার্শে মাছ, যেটা কিনা 500-600 টাকা কিলো। আমরা এত দামি দামি মাছ মাংস কোনোদিন চোখেও পর্যন্ত দেখতে পারি না। বছরে কি, মানে 2 বছরে হয়তো একবার রান্না করা হয়, কিন্তু আমার সব খাবার খাবার কোনো দরকারও নেই। যেটা যেটা সত্যি কথা সেটা তো বলতেই হবে, তাই না অগ্নিজিৎ বাবু? আর তখনই অগ্নিজিৎ বলে, কি বলতে চাইছো, কি বলতে চাইছো তুমি? তোমার কোনো কথাই কিন্তু আমি বুঝতে পারছি না। গীতা তখন বলে, আমি যেটা বলতে চাইছি সেটা খুবই ক্লিয়ার। তখনই কাকিমণি বলে, এই শোনো, তুমি আর বেশি বকবক না করে খেতে বসে পড়ো, বুঝেছো? এর মধ্যেই গীতাকে খেতে বসার জন্য বললে অগ্নিজিৎ মুখার্জি খাবার ফেলে উঠে যায় আর বলে, আমি খাবার খাবো না, আমি খাবার খাবো না, এই মেয়েটার সাথে এক টেবিলে বসে খাবার খেতে আমি পারবো না। গীতা তখন বলে, কেন পারবেন না? কি অন্যায় করেছি আমি? যদিও আপনার সাথে খেতে বসার কোনো ইচ্ছে আমার নেই, আপনি চুপচাপ খাবারটা খেয়ে নিন আর খেয়ে উঠে যান। না খেয়ে উঠবেন না, লক্ষ্মীকে অপমান করবেন না। খাবার হলো লক্ষ্মী, সেই লক্ষ্মীকে কখনো কোনো অপমান করতে নেই, বুঝতে পেরেছেন? আপনার রাগ হয় যাই হোক না কেন, খাবার না খেয়ে কতদিন বাঁচবেন বলুন তো? তাহলে খাবারের ওপর কেন রাগ করেন? এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি কিসের ওপর রাগ করব আর কিসের ওপর রাগ করব না, সেটা কি তুমি আমাকে বলে দেবে? না, তোমার কোনো কথাই আমি শুনবো না। আর তখনই গীতা বলে, আমার কথা শুনবেন না তো আর কার কথা শুনবেন? এর মধ্যেই গীতা নিজের ওড়নাটা ভালো করে বেঁধে নিয়ে খাবার নিয়ে এসেছে, আর সেই খাবারের থেকে ভালো করে ভাত মেখে খাইয়ে দেয়। আর এটা দেখার পর সবাই রীতিমতো হা হয়ে গেছে, যেটা কি করে সম্ভব। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, খাবো না বললাম তো, জোর করছো কেন? আর গীতা তখন বলে, খাবেন না মানে? খাবেন না মানেটা কি? খেতে আপনাকে হবেই, আপনি না খেয়ে কোথায় যাবেন? এরপরেই এত জোরে জোরে কথা বলেছে গীতা, যেটা শোনার পর অগ্নিজিৎ মুখার্জির অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়। এরপর অগ্নিজিৎ মুখার্জিকে টেবিলে বসে ভালো মন্দ খাওয়াতে থাকে গীতার বলেছি না খাবারের ওপরে রাগ করবে না আপনি, বলেই গীতা চলে যায়। আর তখনই গিনি গীতার সাথে কথা বলতে শুরু করে। গীতা রেডি হয়ে নিচ্ছে কোর্টে যাবে বলে। গিনি তখন বলে, কিরে তুই কোথায় যাবি এখন? কোর্টে? আবারও আমার শ্বশুরমশাইয়ের সাথে বাগযুদ্ধে সামিল হবি সবার সামনে, তাই তো? প্লিজ গীতা আমার কথাটা শোন, যাস না। গীতা তখন বলে, তোরা বলবি আর আমি লক্ষ্মী মেয়ের মতো যাব না? সেটা কখনো হতে পারে? এত সহজে তো সেটা হবে না।
মানে আমি হতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। এরপরেই জাগৃতি চলে এসেছে আর বলে, আচ্ছা তুমি কি বাংলা কথা বুঝতে পারো না, নাকি বুঝতে চাও না, কোনটা? গীতা তখন বলে, আমি সবটাই বুঝতে পারি, তবে এটা জেনে রাখুন, আপনার স্বামী যেই নিরপরাধ মানুষগুলোকে শাস্তি দিয়েছে, কষ্ট দিয়েছে, তাদের চোখের জলের অভিশাপে আপনার স্বামী শেষ হয়ে যাবে। আপনি চাইলেও কিছু করতে পারবেন না। জাগৃতি তখন বলে, গীতা তুমি কিন্তু সমস্ত সীমা পেরিয়ে যাচ্ছ। তুমি এই বাড়ির বউ, তোমার নিচু কিছু নৈতিক কর্তব্য আছে, সেগুলো তুমি কেন করছো না? গীতা বলে, সবার আগে আমার কর্তব্য হচ্ছে আমার মক্কেলকে নির্দোষ প্রমাণিত করা, আসল অপরাধী যে তার শাস্তির ব্যবস্থা করা। আর আমি এখন সেটাই করব। কে আটকাবে আমাকে? কেউ আটকাতে পারবে না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আমি অগ্নিজিৎ মুখার্জির মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করছি। আর সেই লড়াইটা অনেক কঠিন, কিন্তু আমি লড়াই করা ছাড়বো না। আমি লড়াইটা করে যাব শেষ পর্যন্ত। দেখি আমাকে কে আর কিভাবেই বা আটকায়। তখনই গিনি বলে, শুনবি না তো? তুই কোনো কথা শুনতে চাস না, এটাই তোর দোষ। অন্যদিকে সাত্ত্বিক বলতে থাকে, আমি জানি গীতা, তুমি বিয়ে করনি স্বস্তিককে। তোমাদের বিয়েটা নেহাত একটা ছিনিমিনি খেলা হয়েছে। তোমরা মিথ্যে কথা বলেছ, যাতে আমাকে তোমার লাইফে তুমি এন্ট্রি করতে না দাও, তোমার দিদির সংসারটা বাঁচাও, সেই জন্য তুমি আমাকে এত বড় বড় মিথ্যে কথাগুলো বলেছ। আরও একটা ব্যাপার হচ্ছে, তোমার তোমার হাজবেন্ড, তোমার নকল হাজবেন্ড স্বস্তিকের পিছনে পড়েছে কাব্য। তাই কাব্যর হাত থেকে বাঁচার জন্য এই উপায়টা অবলম্বন করেছে আমাদের স্বস্তিক। কিন্তু সবটা তো আমি জানি, আর খুব ভালো মতন জানি, যে তোমরা কখনো কোনো বিয়ে করতে পারো না, কারণ গীতা বিয়ে করবেই না, এটা আমি জানি। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি পুরো সিস্টেমটাকে আরেকবার করে সাজিয়ে নিচ্ছে। ভজন তখন বলে, স্যার আপনি কিছু চিন্তা করবেন না, আজকে জিত স্যার আপনারই হবে। আমিও দেখতে চাই কে আপনার জয়টা ঠেকাতে পারে। আপনার জয় স্যার কেউ ঠেকাতে পারবে না। তখনই স্যার বলে, এই চুপ করো তো, চুপ করো, অনেক হয়েছে, আমার কিন্তু যথেষ্ট চিন্তা হচ্ছে। ওই গীতা এলএলবিকে এত সহজে জব্দ করাটা একদমই মানে সঠিক হবে না, কারণ আমি জানি ও কলকাঠি নাড়বেই, আর ওর কলকাঠিটা যথেষ্ট বেশি স্ট্রং, এই কথাটা মনে রেখো। ভজন তখন বলে, স্যার আপনি কি গীতাকে ভয় পাচ্ছেন? এরকমটা বলবেন না স্যার, তাহলে কিন্তু খুব সমস্যা। আর এর মধ্যে গীতা রেডি হয়ে গেছে কোর্টে যাবে বলে, কারণ দেবরূপ আর হত্যাকাণ্ডটাকে নিয়ে উঠে পড়ে লেগেছে এবারে গীতা। কোনোভাবেই এই কেসটার মোড় ঘুরতে দেবে না। আসলে যে অপরাধী তাকে শাস্তি পাওয়াবে, গীতা এটাই বারবার করে ভাবতে থাকে। গিনি তখন বলে, এই মেয়ের কাণ্ডজ্ঞান আমি সত্যি বুঝতে পারছি না। না জানি আবার কত বড় একটা বিপদে পড়তে চলেছে আমার বোনটা। তো বার করে বলা সত্ত্বেও যদি কথা না শুনে, তাহলে সত্যি আর কিছু বলার থাকে না।